প্রিয় পরীক্ষার্থী, এডু ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ মক টেস্ট 4। আজকের এই ভিডিওতেও আমরা 30টি এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। শুধু তাই নয়, কোন অপশানটি সঠিক, কেন সঠিক এবং বাকি 3টে অপশান কেন ভুল, সেই বিস্তারিত ব্যাখ্যাও এই ভিডিওতে থাকবে। আর যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, একটি বিষয় তোমরা আশা করি বুঝতে পারবে যে কোনো কিছু বিষয়ে আমি সব কিছুতে ঠিক এমনটা নয়। আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছু বিষয় কিন্তু আমাদের মাঝে উঠে আসে। যদি ফিক্সড হতো তাহলে আমরা যদি দেখতাম যে বুদ্ধির একটিই থিওরি থাকতো, ব্যক্তিত্বের একটিই থিওরি থাকতো, সেটাকেই আমরা মান্যতা দিতাম। কিন্তু বিভিন্ন মানুষ কিছু কিছু বিষয়গুলোকে যুক্তিসঙ্গত আকারে ভিন্ন ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করে। আর সেই জন্য এডুকেশন সাবজেক্টে এইরকম ধরনের একটি কিছু বিষয় থাকে যেগুলো আমাদের মধ্যে হয়তো কিছু বিরূপ বা বিতর্কের জন্ম দিতে পারে। তো সেই সমস্ত বিষয়গুলোকে সরিয়ে রেখে আমরা চাইব নির্ভুল নিখুঁত সমস্ত কিছু যুক্তিতর্কের মাধ্যমে সেই বিষয়গুলোকে নির্বাচন করা। তাই যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো, আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো, আজকে যে প্রথম যে প্রশ্ন রয়েছে, শিক্ষার লক্ষ্য নিয়ে একটি দর্শন বলে ট্রুথ ইজ অ্যাবসুলেট, অন্য দর্শন বলে ট্রুথ ইজ রিলেটিভ টু এক্সপিরিয়েন্স অ্যান্ড এবং অপর একটি দর্শন বলে ট্রুথ ইজ ডিসকভার আর থ্রু নেচার। অর্থাৎ এখানে আমরা বিষয়গুলো একটু বুঝে নিই। কী বলছে? একটি দর্শন বলছে ট্রুথ ইজ অ্যাবসুলেট, আর একটি দর্শন বলছে কি ট্রুথ ইজ রিলেটিভ টু এক্সপিরিয়েন্স, আরেকটি দর্শন বলছে ট্রুথ ইজ ডিসকভার থ্রু নেচার। তাহলে এই যে তিনটি বিষয় বলছে, এই ধারণা অনুযায়ী নিচের কোন বিকল্পটি সঠিক? বলছে আদর্শবাদ চিরন্তন সত্য, প্রয়োগবাদ অভিজ্ঞতামূলক সত্য, প্রকৃতিবাদ প্রকৃতির সত্য। আদর্শবাদ প্রকৃতির সত্য, প্রয়োগবাদ চিরন্তন সত্য, প্রকৃতিবাদ অভিজ্ঞতামূলক। প্রকৃতি চিরন্তন, আদর্শবাদ অভিজ্ঞতামূলক, প্রয়োগবাদ প্রকৃতির সত্য, প্রয়োগবাদ চিরন্তন, অভিজ্ঞতামূলক, প্রকৃতির সত্য। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলোর মধ্যে কোন অপশানটি সঠিক? তাহলে আমি করছি উত্তর অপশান এ, এটি হচ্ছে গিয়ে সব থেকে সঠিক। কেন? দেখো, আদর্শবাদ অর্থাৎ কি না, এরা মনে করে সত্য চিরন্তন, অর্থাৎ এর পরিবর্তন হয় না, এবং শিক্ষার লক্ষ্য হলো এই যে চিরন্তন যে সত্য তাকে উপলব্ধি করা। তাহলে ট্রুথ ইজ অ্যাবসুলেট হলো। এবার কি বলছে? বলছে ট্রুথ ইজ রিলেটিভ টু এক্সপিরিয়েন্স, অর্থাৎ সত্য অভিজ্ঞতার মাধ্যমে আসে এবং শিক্ষার লক্ষ্য বাস্তব অভিজ্ঞতার মাধ্যমেই কিন্তু আমাদের জ্ঞান অর্জনের উদ্দেশ্য বা সেটা লক্ষ্য আমরা স্থির করেছি। অর্থাৎ বাস্তব যে অভিজ্ঞতা তার মাধ্যমে শিশু বা শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে। তাহলে প্রয়োগবাদ অভিজ্ঞতামূলক সত্য। প্রকৃতিবাদ কি বলছে? ট্রুথ ইজ ডিসকভার থ্রু নেচার, তার মানে সত্য প্রকৃতির মধ্যেই লুকিয়ে আছে এবং শিক্ষা তার সেই প্রকৃতির নিয়ম এবং বাস্তবতা অনুসারে সত্যকে উদ্ঘাটন করবে। তাহলে সেই জন্য প্রকৃতিবাদ প্রকৃতির সত্য। তাহলে দেখো, যে তিনটি উক্তি দেওয়া আছে সেই তিনটি উক্তির ভিত্তিতে আমাদের অপশান এ কিন্তু সঠিক। বাকিগুলো কেন ভুল তোমরা বুঝতেই পারছো, কারণ আদর্শবাদ প্রকৃতির সত্যকেই বা প্রকৃতির সত্যকে হিসেবে দেখানো হয়েছে, যা আদর্শবাদের সঙ্গে এখানে আমরা কি মিল নেই। দ্বিতীয়তে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রকৃতিবাদে আমরা দেখতে পাচ্ছি চিরন্তন সত্য, তাহলে এটিও নয়, কারণ প্রকৃতিবাদে চিরন্তন সত্য বলা হয়েছে যা প্রকৃতিবাদের জন্য কখনোই সঠিক হতে পারে না। আর ভুল কি প্রয়োগবাদে চিরন্তন সত্য? দেখো, প্রয়োগবাদকে চিরন্তন সত্য হিসাবে দেখানো হয়েছে এই অপশানে, কিন্তু এটি অভিজ্ঞতামূলক শিক্ষা ধারণা যে তাদের রয়েছে তার ধারণার একেবারে বিরোধী ধারণা বা বিপরীত ধারণা। তো সেই অর্থে এটিও ভুল। তাহলে আশা করি বুঝতে পারলে অপশান এ কেন সঠিক, বাকি বি সি ডি কেন ভুল। এবার চলো, দুই যে প্রশ্ন রয়েছে, বলছে স্টানবার্গের টায়ার্কিক থিওরিতে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের গার্নারের কোন মাল্টিপল ইন্টেলিজেন্সের সাথে সবচেয়ে বেশি মেলে? যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা, দেহ চালনাগত বুদ্ধিমত্তা, আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা আর স্থানিক বুদ্ধিমত্তা। তাহলে চারটে যে অপশান রয়েছে এই চারটির মধ্যে কোনটি সঠিক? তাহলে দেখো, যদি আমরা করি তাহলে আমরা দেখব যে এই চারটির মধ্যে অর্থাৎ অপশান সি আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা
এটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। দেখো প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স কি না বাস্তব জীবনের সমস্যা এবং সামাজিক পরিস্থিতিতে তার নিজস্ব দক্ষতা প্রয়োগের ক্ষমতা। আর গার্নারের যে ইন্টারপার্সোনাল যে ইন্টেলিজেন্স সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কি না অন্যের চরিত্র মেজাজ প্রেষণা ইত্যাদি বুঝে নিয়ে সেই অনুযায়ী প্রতিক্রিয়া করার ক্ষমতা, অর্থাৎ অন্যান্য মানুষের সঙ্গে সম্পর্ক যোগাযোগ সামাজিক দক্ষতা। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা এই যে ইন্টারপার্সোনাল স্কিল এটি কিন্তু প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের সঙ্গেই ম্যাচ খাচ্ছে। বাকিগুলো কেন হবে না দেখো বলছে যৌক্তিক গাণিতিক বুদ্ধিমত্তা। তাহলে এই যে বিষয়টি আছে বলছে এটা কিন্তু প্র্যাকটিক্যাল বা সোশ্যাল ভিত্তিতে এটা নয়, তো সেই অর্থে এটি কী হবে এটা লজিক্যাল প্রবলেম সলভিংয়ের জন্য এই বিষয়টি ঠিক আছে, তাই এটি ভুল। তারপরে হচ্ছে দেহ চালনাগত বুদ্ধিমত্তা। তাহলে দেখো এই যে শারীরিক যে দক্ষতা বা ইন্টারপার্সোনাল যেটাকে আমরা বলছি বা বাস্তব জীবনে যে প্রবলেম সলভিংয়ের সঙ্গে কিন্তু এই বিষয়টির কিন্তু কোনো সম্পর্ক নেই। তারপরে কি বলা হচ্ছে স্থানিক। দেখো স্থানিককে আমরা কি দেখতে পাচ্ছি যে স্থান বা ছবি বোঝার মতো একটা ক্ষমতা। তাহলে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্সের সঙ্গে সোশ্যাল বা সোশ্যাল প্রবলেম সলভিংয়ের কোনো সম্পর্ক আছে কি এখানে, সেই বিষয়টিও কিন্তু এখানে নেই, তাই এগুলো ভুল, এটি সঠিক। এরপরে দেখো 3 যে প্রশ্নটি রয়েছে কারিকুলাম কনস্ট্রাকশানে সাইকোলজিক্যাল অ্যাপ্রোচের প্রধান দুর্বলতা কোনটি। বলছে চাইল্ড সেন্টার হলেও সামাজিক চাহিদা উপেক্ষিত হয়, সাবজেক্ট সেন্টার হওয়ার জন্য অভিজ্ঞতা সংকুচিত হয়, ইন্টারডিসিপ্লিনারি লিঙ্কেজ দুর্বল হয়, আর রিভলিউশন প্রক্রিয়া জটিল হয়। তাহলে দেখো এই যে অপশানগুলো রয়েছে এই অপশানের নিরিখে যদি আমরা দেখি সঠিক উত্তর কী হবে অপশান এ চাইল্ড সেন্টার হলেও সামাজিক চাহিদা উপেক্ষিত হয়। কেন না কারণ দেখো আমরা যদি দেখি যে আমাদের যে কারিকুলাম তৈরি করার সময় যে সাইকোলজিক্যাল যে অ্যাপ্রোচ থাকে অর্থাৎ শিশু কেন্দ্রিক, সেখানে কিন্তু আমরা অর্থাৎ শিশুদের যে তাদের সামাজিক বা জাতীয় যে চাহিদাগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় উপেক্ষিত হয়। শিশু কি চায় তার উপরেই কিন্তু বেশি করে ফোকাস দেওয়া হয়, তাই এটি সবথেকে বড় দুর্বল দিক। এবার বলছে কি সাবজেক্ট সেন্টার হওয়ার জন্য অভিজ্ঞতা সংকুচিত হয়, তাহলে এটা সাইকোলজিক্যাল অ্যাপ্রোচের মধ্যেই পড়ে না। আর কি বলছে ইন্টারডিসিপ্লিনারি লিঙ্কেজ এই যে বিষয়টি হচ্ছে বলছে এটা সাধারণত কী বলা যেতে পারে ট্র্যাডিশনাল কারিকুলামের একটি সমস্যা আমরা যদি বলতে পারি। আর ইভলিউশন প্রক্রিয়া জটিল হয়, তাহলে সাইকোলজিক্যাল যে অ্যাপ্রোচ সেটি সহজতর কিন্তু ইভলিউশন দেয়, এটি প্রধান দুর্বল দিক হতে পারে না, তো সেই জন্যে এটিও ভুল, তাই অপশান এ সঠিক। এবার দেখো 4 যে প্রশ্ন রয়েছে থর্নডাইকের ল অফ রেডিনেস কোন ধারণার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাহলে পরিপক্কতা বা ম্যাচুরেশন যেটাকে আমরা বলছি, শিখন সঞ্চালন, শক্তিদায়ক উদ্দীপক, প্রেষণা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান ডি প্রেষণা। কেন না দেখো ল অফ রেডিনেস অর্থাৎ কি যদি আমরা দেখি যখন একজন ব্যক্তি কোনো কিছু করতে মানসিক দিক থেকে যদি প্রস্তুত হয় তখন শিখন সহজ এবং ফলপ্রসূ হয়। তাহলে এই যে বিষয়টি তাহলে প্রস্তুত তার মানে কি তার মধ্যে সেই শেখার আগ্রহ রয়েছে, তার মধ্যে সেই মোটিভেশনটি কাজ করছে, তাহলে সে এক্ষেত্রে তাহলে তাই মোটিভেশনের সঙ্গে এটি যুক্ত। কিন্তু বলছে পরিপক্কতা, দেখো পরিপক্কতা শারীরিক বা মানসিক উন্নতি বোঝায়, কিন্তু মোটিভেশনের সঙ্গে এই ধরনের কোনো রকম বা রেডিনেসের সঙ্গে সম্পর্ক নেই। আবার বলছে ট্রান্সফার অফ লার্নিং এই যে বিষয়টি বলছে এটা ধারণাটা ভিন্ন ধারণা, এটার সঙ্গে ল অফ রেডিনেসের কোনো রকম কোনো সম্পর্ক নেই। আর কি রয়েছে শক্তিদায়ক উদ্দীপক সত্তা, তাহলে কি রিইনফোর্সমেন্ট এই যে শক্তিদায়ক উদ্দীপক সত্তা এটা কিন্তু ল অফ এফেক্টের সঙ্গে কিন্তু খুব সামঞ্জস্য রয়েছে, রেডিনেসের সঙ্গে কিন্তু নয়। এরপর দেখো 5 যে এনইপি 1986 এর শিক্ষায় সমতামূলক প্রবেশাধিকার গুণমান নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়েছে। যদি গ্রামীণ অঞ্চলে সম্পদের বরাদ্দ কম হয় কোন ফলাফল সম্ভব। গুণমান সম্পন্ন শিক্ষা নিশ্চিত হবে, শিক্ষার বৈষম্য বৃদ্ধি পাবে, অভ্যন্তরীণ আগ্রহ বৃদ্ধি পাবে, আর সামাজিক সম্প্রীতি অটুট থাকবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর করছি আমরা অপশান বি শিক্ষায় বৈষম্য বৃদ্ধি পাবে। স্বাভাবিকভাবে সমতামূলক যেখানে প্রবেশাধিকার হয়েছে বা গুণগত মান নিশ্চিত করার জন্য কি সম্পদের তো প্রয়োজন, কিন্তু গ্রামাঞ্চলে যদি সম্পদ কম থাকে তাহলে কি হবে শিক্ষার সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্য বাড়বে বই কমবে না। তাহলে বুঝতে পারলে এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে অপশান বি শিক্ষায় বৈষম্য বৃদ্ধি পাবে। এরপরে দেখো 6 যে প্রশ্ন রয়েছে এডুকেশন ইজ এ প্রসেস অফ সোশ্যালাইজেশন, বলছে এই সংজ্ঞা মূলত কোন দৃষ্টিভঙ্গির প্রতিফলন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলছে কার্যতত্ত্ববাদী বা মার্ক্সবাদী, প্রয়োগবাদী, ভাববাদী হয়েছে। তাহলে অপশানগুলো কী কী রয়েছে এতে রয়েছে ফাংশনালিস্ট, মার্কসিস্ট, প্র্যাগম্যাটিস্ট আর আইডিয়ালিস্ট। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশান এ ফাংশনালিস্ট বা
কার্যতত্ত্ববাদী। কারণটা কি? দেখো, ফাংশনালিস্ট তাদের কি না, সমাজে যে শিক্ষা, সমাজের কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিকীকরণের জন্য ছাত্রছাত্রীদেরকে প্রস্তুত করে, এই ভিত্তিতে বা এই ধারণায় তারা কিন্তু বিশ্বাসী। তো শিক্ষার লক্ষ্যই যেখানে আমরা যদি দেখি, তার যে নিজস্ব কিছু আদর্শ, তার মূল্যবোধ, কিছু তার দায়িত্ব ইত্যাদি বিষয় শেখানো, তাহলে সেই দিক থেকে ফাংশনালিস্ট তাদের যে মূল যে ধারণা তার সঙ্গে ম্যাচ খাচ্ছে, তাই এটি সঠিক। এবার কি দেখো, বলছে মার্কসিজম এরা কিন্তু সমাজে কি করে, স্ট্রাগল বা ইকোনমিক দিক থেকে, আর্থিক দিক থেকে বিষয়টি তারা কিন্তু বিষয়টাকে বর্ণনা করে। তো তাই এই বিষয়টার উপর ঠিকঠাকভাবে খাপ খাচ্ছে না। আবার কি বলছে, প্র্যাগমাটিক এরা শিক্ষাকে বাস্তব জীবনে অভিজ্ঞতার সঙ্গে কিন্তু যুক্ত করতে চায়। আর কি বলছে, আইডিয়ালিস্ট এরা কিন্তু সত্য, মূল্যবোধ বা চিরন্তন ধারণা শেখানোর কিন্তু বিশেষ করে পক্ষপাতী। তাই এই যে সংজ্ঞাটা, এডুকেশন ইজ এ প্রসেস অফ সোশ্যালাইজেশন, সংজ্ঞাটা মূলত কিন্তু ফাংশনালিস্ট বা কার্যতত্ত্ববাদীদের সঙ্গেই কিন্তু সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। সাথে আমরা যে প্রশ্ন রয়েছে দেখব, কি প্রশ্ন, খুব সুন্দর একটি প্রশ্ন। বলছে 19 বছরের এক কিশোর কলেজ পরীক্ষা চলাকালীন হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। সে নড়েও না, কথা বলে না, একই ভঙ্গিমায় ঘন্টার পর ঘন্টা বসে থাকে। এটি কোন উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? বলছে ক্যাটাটোনিয়া, মেনিয়া, আর কি বলছে কনভার্সন ডিসঅর্ডার আর ডিসঅ্যাসোসিয়েশন। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে দেখো, খুব ভালো করে এই প্রশ্নটি বোঝার চেষ্টা করো। 17 বছরের এক কিশোর কলেজের পরীক্ষা চলাকালীন হঠাৎ অদ্ভুত আচরণ শুরু করে। সে নড়েও না, কথা বলে না, একই ভঙ্গিমায় ঘন্টার পর ঘন্টা বসে রয়েছে। কোন উপসর্গ? তাহলে আমরা উত্তর করছি। তাহলে কি হবে? অপশান এ, ক্যাটাটোনিয়া হয়েছে। কারণটা কি? দেখো, যে আমরা দেখেছি যে সিজোফ্রেনিয়া যে 4 রকমের যে ভাগ আছে, তার মধ্যে একটি ভাগ, কারণ এই ধরনের যদি সিজোফ্রেনিয়ায় কোনো ব্যক্তি যদি আক্রান্ত হয়, তার মধ্যে কি দেখা দিবে? অনীহা, হতাশা, বা এর সঙ্গে আরও কতগুলি লক্ষণ তার মধ্যে দেখা দেয়, যেগুলো যেমন যেন মনে করে তার বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে ইত্যাদি ভ্রান্ত ধারণা তৈরি হয়। শুধু তাই নয়, বারবার একই কথা বলছে এবং নিশ্চলভাবে কোনো একটা জায়গাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছুতে না সাড়া দেওয়া, এই যে বিষয়গুলো, এই যে আচরণগুলো, যেগুলো লক্ষণগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু রোগীর ক্ষেত্রে তার যে অত্যন্ত শারীরিক অচলতা বা অদ্ভুত ভঙ্গিমায় দীর্ঘ সময় বসে থাকা, কথা না বলা বা অতি সীমিত কথা বলা, এগুলো কিন্তু সবই ক্যাটাটোনিয়া সিজোফ্রেনিয়ার লক্ষণ হয়েছে। আর বাকিগুলো তো সেই লক্ষণের সঙ্গে ম্যাচ খাচ্ছে না, তাই এগুলো সব ভুল। এরপরে দেখো, আটে যে প্রশ্নটি রয়েছে, মেকলে মিনিটের মূল উদ্দেশ্য কী ছিল? পাশ্চাত্য বিজ্ঞানের প্রসার, স্থানীয় ভাষায় উচ্চশিক্ষা, মধ্যবিত্ত শ্রেণীর জন্য প্রশাসনিক চাহিদা পূরণ, আর নারী শিক্ষার উন্নতি। তাহলে সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান সি, মধ্যবিত্ত শ্রেণী তৈরি করে প্রশাসনিক চাহিদা পূরণ। তাহলে দেখো, মেকলে মিনিট বা মেকেলের তার কিন্তু একেবারে মূল উদ্দেশ্য ছিল এটাই, যে ইংরেজি শিক্ষার মাধ্যমে অ্যাডমিনিস্ট্রেটিভ মিডল ক্লাস তৈরি করা। কারণটা কি না, কারণ হচ্ছে এটাই যে শিক্ষায় স্থানীয় ভাষার শিক্ষিত মানুষজন তারা কিন্তু দেশের কথা বেশি করে ভাববে, কিন্তু যদি ইংরেজি বা পাশ্চাত্য শিক্ষায় মানুষকে শিক্ষিত করে তোলা যায়, তাহলে কিন্তু প্রশাসনিক দক্ষতা অনেকটা বাড়বে এবং তাদের আনুগত্য প্রকাশ পাবে তাদের মধ্যে। তো সেই জন্য কিন্তু সুকৌশলে মেকলে মিনিটের মূল উদ্দেশ্য ছিল একটা মধ্যবিত্ত শ্রেণী তৈরি করা, করে তাদের যে প্রশাসনিক লেভেলে যে সমস্ত মানুষজন বা কর্মচারী দরকার, তাদের সেই চাহিদা পূরণ করা। বাকিগুলো বলছে কি, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের, বলছে এটা আংশিক সত্য হলেও কিন্তু প্রধান উদ্দেশ্য কিন্তু এটা ছিল না। এটা কিছুটা সত্য, পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের প্রসার করা কিন্তু মেকলে মিনিটের একটা উদ্দেশ্য ছিল, কিন্তু সেটা আংশিকভাবে। আর কি রয়েছে, হচ্ছে স্থানীয় ভাষায় উচ্চশিক্ষা, এর সম্পূর্ণ বিপরীত ছিল, এটা তাই হবে না। আর নারী শিক্ষার প্রকাশ, এর মূল ফোকাস নারী শিক্ষার প্রতিও ছিল না। 8টি এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আমরা করলাম। এরপরে আমরা 9এর যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন আমরা করব। দেখো কি বলছে, ফ্রয়েবেলের কিন্ডারগার্টেন পদ্ধতি যদি কেবল একাডেমিক শিক্ষার উপর জোর দেয়, তাহলে কোন ক্ষতি হতে পারে? বলছে খেলা ও সৃজনশীলতা হ্রাস পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে, সামাজিককরণ বৃদ্ধি পাবে, আর শিক্ষকের কর্তৃত্ব শক্তিশালী হবে। 4টে অপশান। তাহলে সঠিক উত্তর আমরা করছি কি হবে? অপশান এতে, খেলা ও সৃজনশীলতা হ্রাস পাবে। কারণটা কি, যদি শুধু একাডেমিকের উপরে জোর দেওয়া হয়, স্বপাঠক্রমিক কার্যাবলীকে টোটালটাই অবহেলা করা হয় স্বাভাবিকভাবে। কারণটা কি, ফ্রয়েবেলের যে কিন্ডারগার্টেন পদ্ধতি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, মূলত খেলা, সৃজনশীলতা, শিল্পকলা বা সামাজিক বিকাশের উপর তো গুরুত্ব দেওয়া হয়। তাহলে এখানে যদি কেবলমাত্র শুধু একাডেমিকের বিষয়ের উপর যদি গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু শিশুদের যে সৃজনশীলতা বা খেলাধুলার বিকাশ কিন্তু কমে যাবে। হয়েছে, বলছে স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। তাহলে একাডেমিক শিক্ষা
সামান্য পরিমাণ হয়তো তার স্মৃতিশক্তি বাড়াতে পারে, কিন্তু মূল ক্ষতি কিন্তু খেলাধুলা বা সৃজনশীলতার ক্ষেত্রে কিন্তু কমে যাবে। আর কি বলছে, সামাজিকীকরণ বৃদ্ধি পাবে। তাহলে দেখো সামাজিকীকরণ কিন্তু এইভাবে আসে না। সামাজিকীকরণ কি দলবদ্ধভাবে, সেটা খেলাধুলার মাধ্যমে আসে, মানুষের সঙ্গে মেলামেশার মাধ্যমে, কোনো শিল্পকলা বা কোনো কিছু বিষয় নিয়ে যখন একটা তাদের মধ্যে একটা গ্রুপ অ্যাক্টিভিটিস কিছু হবে, দলগত কিছু কাজ হবে, তখনই কিন্তু তাদের মধ্যে সামাজিকীকরণ বৃদ্ধি পাবে। আর শিক্ষকের কর্তৃত্ব শক্তিশালী হবে, এই বিষয়টিও ঠিক নয়। কারণ কি, এটা শিক্ষকের যে বিষয়টি, কারণ ফ্রয়েবেল কি শিশুকেন্দ্রিক শিক্ষার পক্ষপাতী, তাই শিক্ষকের কর্তৃত্ব শক্তিশালী হবে, এই বিষয়টিও সঠিক না। এরপরে কি রয়েছে দেখো, 10 বলছে 10-20 বছর বয়সী এক তরুণী নিয়মিতভাবে মনে করে যে তার সহপাঠীরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মাঝে মাঝে তিনি বলেন রেডিও থেকে বিশেষ সংকেত আসছে যা তাকেই লক্ষ্য করছে, কিন্তু তার দৈনন্দিন কাজকর্ম, পরীক্ষার ফলাফল এখনও তুলনামূলকভাবে স্বাভাবিক। সম্ভাব্য রোগ নির্ণয় করো। অর্থাৎ এর মধ্যে কোন ধরনের, বলছে ভ্রান্তিবাতিক ব্যাধি, প্যারানয়েড সিজোফ্রেনিয়া, সিজো অ্যাফেক্টিভ ব্যাধি, আর কি বলছে সাধারণ উদ্বেগজনিত ব্যাধি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর করছি আমরা অপশান এ, ভ্রান্তিবাতিক ব্যাধি। কারণটা কি না, তার স্পষ্ট ভ্রান্ত ধারণা রয়েছে, দৈনন্দিন জীবন সে তুলনামূলকভাবে ঠিক রেখেছে। তাহলে রোগী কি বিশ্বাস করছে যে তার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে বা কোনো রকমের কোনো সংকেত পাঠাচ্ছে। তাহলে সিজোফ্রেনিয়াতে সাধারণত দৈনন্দিন কার্যকলাপও কিন্তু প্রভাবিত হতে থাকে। তো সেই দিক থেকে আমরা যদি দেখি, তাহলে এই ক্ষেত্রে তাহলে অপশান এ সব থেকে সঠিক। এবার বি কেন ভুল, দেখো এখানে আমরা বলছি প্যারানয়েড সিজোফ্রেনিয়াতে তার কি দৈনন্দিন কাজকর্ম কিন্তু ব্যাহত হবে, কিন্তু এখানে কি বলছে দৈনন্দিন কাজকর্ম ঠিকঠাকই চলছে, তাই এটি সঠিক নয়। আবার দেখো সিজো অ্যাফেক্টিভ ব্যাধি, এখানে কি না বলছে এখানে কিন্তু মানসিক বা আবেগের উভয়ের কিন্তু একটা সমস্যা দেখা দিবে, যার ফলে কী হবে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হবে, কিন্তু দৈনন্দিন কাজকর্ম তো ঠিকঠাকই চলছে। আর কি বলছে সাধারণ উদ্বেগজনিত, দেখো এই যে বিষয়টি, এটি কিন্তু একটা যদি আমরা দেখি মূলত একটি উদ্বেগ বা আতঙ্কের বিষয়। এখানে কিন্তু ভ্রান্তি নয়, এখানে সে কিন্তু একটা ভ্রান্তি ধারণা তৈরি হয়েছে, একটা ভ্রান্ত বিষয় তার মধ্যে তৈরি হয়েছে। তো সেই জন্য এটিও সঠিক নয়, অপশান এ সঠিক। তাহলে 10 হয়ে গেছে। এবার দেখো 11তে যে প্রশ্ন রয়েছে, কি রয়েছে বলছে বিবেকানন্দের শিক্ষা দর্শন, অর্থাৎ বিবেকানন্দের শিক্ষা দর্শন আমরা জানি যে ম্যান মেকিং এডুকেশনের কেন্দ্রীয় তাৎপর্য কী। বলছে জাতীয়তাবাদী মানস গঠন, মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ, আর সামাজিক শ্রেণী সমতা স্থাপন, ধর্মীয় অনুশাসনের বিস্তার। তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মানুষের অন্তর্নিহিত শক্তির বিকাশ। ম্যান মেকিং এডুকেশন কিন্তু এই কথাই বলে, অর্থাৎ শিক্ষা মানুষের আধ্যাত্মিক এবং মানসিক শক্তির বিকাশের দিকে লক্ষ্য রাখবে, যেখানে আমরা কি জাতীয়তাবাদ, সামাজিক শ্রেণী, ধর্মের মাধ্যমে এই শিক্ষাকে আমরা সীমাবদ্ধ না রেখে একেবারে ম্যান মেকিং, প্রকৃত মানুষ তৈরি করবে এই শিক্ষার মাধ্যমে। আর কি বলছে জাতীয়বাদী মানস গঠন, বলছে এটা আংশিক লক্ষ্য হতে পারে, কিন্তু এটা প্রধান লক্ষ্য হতে পারে না। আর সামাজিক শ্রেণী সমতা স্থাপন, এটি মূল উদ্দেশ্য নয়। ধর্মীয় অনুশাসনের বিস্তার, এটিও কিন্তু সেই বিষয়ে আমাদের আলোকপাত করে না। শিক্ষার লক্ষ্য হিসেবে ম্যান মেকিং এডুকেশনের যে ধর্মীয় অনুশাসনের বিষয়টি কিন্তু উল্লেখযোগ্য বিষয় নয়। এরপরে দেখো 12তে যে প্রশ্ন, কোঠারি কমিশন 10+2 গঠনের পাশাপাশি কোনটিকে মূল প্রতিপাদ্য হিসেবে দেখেছিল? বলছে ন্যাশনাল ইন্টিগ্রেশন, এডুকেশন ফর প্রোডাক্টিভিটি, এডুকেশনালাইজেশন অব অপরচুনিটিস অ্যান্ড ভ্যালু বেসিস এডুকেশন। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান এ, ন্যাশনাল ইন্টিগ্রেশন বা জাতীয় একতা। বাকি যে অপশানগুলো রয়েছে দেখো, এই অপশানগুলো কিন্তু এরই মধ্যে সবই চলে যাবে। কেমন বলছে এডুকেশন ফর প্রোডাক্টিভিটি, তাহলে দেখো এটি কিন্তু তার যে সুপারিশের মধ্যে একটি সুপারিশ, তো সেই দিক থেকে এই বিষয়টি সঠিক নয়। আর কি বলছে এডুকেশন ফর অপরচুনিটি, সুবিধার জন্য নিশ্চিন্তকরণ, যদি এই করে যদি আমরা দেখি তাহলে নিশ্চিতকরণ, এখানে কিন্তু এটা সেকেন্ডারি লক্ষ্য, এটা প্রাইমারি কখনো হতে পারে না। আর ভ্যালু বেস, এটা মূল বিষয় বা এটা নয়, এটা একটা সুপারিশ, এগুলো সবগুলোই সুপারিশগুলো কিন্তু এর মধ্যেই রয়েছে। কেমন? এরপরে দেখো আমরা 13তে যে প্রশ্ন করব, সত্য মিথ্যা নির্বাচন। কি বলছে আইজ্যাং পার্সোনালিটি থিওরি হয়েছে ইন্ট্রোভার্সন, এক্সট্রাভার্সন, এবং বলছে নিউরোটিজম স্টেবিলিটি মাত্রা দুটি রয়েছে, তার মানে দুটি মাত্রা। তাহলে একটা ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট আর একটা নিউরোটিজম আর স্টেবিলিটি, এই দুটি মাত্রা রয়েছে। তাহলে এটা সঠিক না ভুল আমাদেরকে দেখতে হবে। দেখো যদি আমরা এটা দেখি তাহলে কিন্তু বিষয়টি একদিক থেকে আমরা মনে করতে পারি যে সঠিক, কিন্তু আরেক দিক থেকে সঠিক নয়। কারণটা কি বলছে
দুটি মাত্রা। প্রথম দিকে তিনি দুটি মাত্রার কথা বললেও পরে কিন্তু আরেকটি মাত্রা কিন্তু তিনি যোগ করেছিলেন। হয়েছে তো সাইকোটিসিজম, তো এই দিক থেকে এটাকে আমরা ভুল বলবো। আর কি বলছে, আইজেঙ্কের সাইকোটিসিজম ডাইমেনশন মানুষকে সামাজিক এবং অসামাজিক দিক নির্দেশ করে। দেখো না, এটি কিন্তু নয়। তাহলে এই মানুষকে সামাজিক অসামাজিক নির্দেশ করে এই বিষয়টি কখনোই সঠিক নয়। আর কি বলছে, তত্ত্বের মূল ভিত্তি জৈবিক এবং জেনেটিক প্রভাব। তাহলে এটিও কিন্তু কিছুটা হলেও সত্য, কিন্তু ভিত্তি তার মানে বেস, ওর উপরে দাঁড়িয়েই এই তত্ত্বটি তিনি দিয়েছেন, এটি কিন্তু সঠিক নয়। কিছুটা আংশিক হয়তো সত্য হতে পারে, কিন্তু এটা পুরোপুরিভাবে আমরা ভিত্তি হিসাবে মেনে নিতে পারবো না। তো যদি আমরা দেখি তাহলে কি অপশান ডি সবগুলোই মিথ্যা। এরপরে দেখো, বিহেভিয়ারিস্টিক থেরাপিতে যদি কেবলমাত্র পর্যবেক্ষণযোগ্য আচরণ এবং শর্তকরণে ফোকাস করে, কগনিটিভ বলছে যে রিস্ট্রাকচারিংয়ে কোন থেরাপির প্রয়োগ করতে হবে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর বলছে আচরণমূলক, জ্ঞানমূলক, খেলার আর মনোবিশ্লেষণমূলক থেরাপি। তাহলে বলছে কগনিটিভ, স্বাভাবিকভাবে কী হবে, অপশান বি জ্ঞানমূলক থেরাপি। তাহলে কগনিটিভ যে রিস্ট্রাকচারিং সেখানে আমরা কি দেখতে পাই, যে যে অলঙ্ঘনীয় যে আচরণ বা যেগুলোকে আমরা লঙ্ঘন করতে পারছি না সেগুলোকে চিহ্নিত করা এবং পরিবর্তন করা, এই সমস্ত। আর বিহেভিয়ারিস্টিক থেরাপিতে সেখানে আমরা কি দেখতে পাবো, সে যে অবজারেবল যে বিহেভিয়ার, মানে যেগুলোকে আমরা দেখতে পাচ্ছি বা পর্যবেক্ষণ করতে পারছি। কগনিটিভ থেরাপি চিন্তা ভাবনার উপরে নির্ভর করে, তো সেই জন্য এটা জ্ঞানমূলক থেরাপি, এটি সঠিক উত্তর। বলছে আচরণ, তাহলে আচরণ তো হবে না, আচরণ তাহলে কি বিহেভিয়ারের উপর ফোকাস করে, কগনিটিভের উপর করে না, তাই এটাই ভুল। আর খেলা থেরাপিতে সেখানেও আমরা কি দেখতে পাচ্ছি যে শিশুদের মাধ্যমে আমরা থেরাপি, এই বিষয়টি ঠিকঠাকভাবে, কিন্তু মূল বিষয়টা হতে পারে না। আর মনোবিশ্লেষণ এটা তো একটা মানে কগনিটিভ হতে পারে না, সেটা আনকনসিয়াস প্রসেস, একটা মানে একটা ফোকাস উপর কোনো কিছু ব্যক্তি তার মনোবিশ্লেষণ যে পদ্ধতি সেটা কিন্তু একটা এরকমভাবে পর্যবেক্ষণযুক্ত আচরণ বা শর্তকরণের উপর ফোকাস দিয়ে কগনিটিভ দিকটাকে সেইভাবে এখানে সামঞ্জস্যপূর্ণ নয়। এরপরে দেখো 15তে যে প্রশ্ন রয়েছে, বলছে মার্ক্সের দৃষ্টিকোণ থেকে শিক্ষা ব্যবস্থা মূলত কী। বলছে উৎপাদন প্রক্রিয়া পুনঃউৎপাদন করে, সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা করে, ব্যক্তিগত প্রতিভার বিকাশ ঘটায় আর আধ্যাত্মিক উন্নয়নের পথ দেখায়। তাহলে মার্ক্সের দৃষ্টিভঙ্গি থেকে কী হবে, অপশান এ উৎপাদন প্রক্রিয়া পুনরুৎপাদন করে। আর বাকিগুলো বলছে সমাজের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায়, এটা প্রধান হতে পারে না, আংশিক কিছুটা হয়তো সত্য। ব্যক্তিগত প্রতিভা, এটিও মার্ক্সিজমের তাদের শিক্ষার বিষয়ের দৃষ্টিভঙ্গি থেকে শিক্ষা নয়। আর আধ্যাত্মিকতার তো বিষয়ই নয়, তাই বাকিগুলো ভুল। এবার দেখো 16তে যে প্রশ্ন রয়েছে, টেগোরের শিক্ষা দর্শনের মূল দুর্বলতা হিসেবে সমালোচকেরা কী বলেন। বলছে আধুনিক প্রযুক্তি শিক্ষার উপেক্ষা, আত্মার বিকাশের অতিরিক্ত গুরুত্ব লাভ, ব্যক্তিকেন্দ্রিকতা সামাজিক বাস্তবতার উপেক্ষা আর শৃঙ্খলার উপর অতিরিক্ত চাপ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর করছি আমরা অপশান সি ব্যক্তিকেন্দ্রিকতা ও সামাজিক বাস্তবতার উপেক্ষা। কেন না, কারণ দেখো এই যে আধুনিক প্রযুক্তির উপেক্ষা, দেখো তৎকালীন সময়ে নিরিখে প্রযুক্তির বিষয়টি ঠিক নয়। আত্মার বিকাশের উপর অতিরিক্ত গুরুত্ব লাভ, তাহলে এটি দুর্বলতা নয়। তাহলে এক কথা মনে রাখবে যে রবীন্দ্রনাথ কিন্তু তিনি শিক্ষার্থীর আত্মা এবং স্বতন্ত্র বিকাশের উপর জোর দিয়েছিলেন। ফলস্বরূপ সেই সময়ে সমসাময়িক যে সমাজ বা সামাজিক বাস্তবতা কিছুটা হলেও উপেক্ষা হতে পারে, তো হয়েছে কিছুটা। তো সেই দিক থেকে এটি একটা সমালোচকেরা তাকে একটা দুর্বলতা বলে মনে করেছেন, কিন্তু বাকিটা কোনোটাই কিন্তু এগুলো সমালোচকেরা কিন্তু কোনো দিক থেকে এটাকে সমালোচনা করতে পারেন। আত্মার বিকাশের উপর অধিক গুরুত্ব, এটা তো ঠিকঠাকই বিষয়। আর শৃঙ্খলার উপর অতিরিক্ত চাপ না, এটি তো সম্পূর্ণ ভুল বিষয়। তাহলে সমালোচকরা কি এটাকে শৃঙ্খলার উপর তিনি কি চাপ দিয়েছেন না, শৃঙ্খলায় খুব একটা বেশি চাপ নেই, কারণ কি তিনি মুক্ত শৃঙ্খলায় বিশ্বাসী ছিলেন, এটা ভুল। এরপর দেখো পরে 17তে মেন্টাল হাইজিনে ম্যালাডজাস্টমেন্ট প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় কী। বলছে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ চিকিৎসা, প্রতিরোধমূলক পরামর্শ আর বিহেভিয়ার মডিফিকেশান আর মেডিকেশান। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তাহলে অপশান বি প্রতিরোধমূলক পরামর্শদান এবং পরামর্শ। হয়েছে। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি আমরা দেখি এক কথায় যদি আমরা কারণটা কি না, কারণ যখন আমরা কোনো ম্যালঅ্যাডজাস্টমেন্ট আমরা প্রতিরোধ করব তার আগে প্রতিরোধমূলক পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর। কারণ তো পূর্বে আমাদের সমস্যা দেওয়ার আগে বা সমস্যা আমাদের সামনে আসার আগেই যদি আমরা ছাত্রছাত্রীদের বা শিশুদের যদি আমরা তাদেরকে গাইডেন্স কাউন্সেলিংয়ের মাধ্যমে তাদের বিষয়টা যদি বুঝিয়ে দিতে পারি বা এই বিষয় নিয়ে তাদের যদি একটা সচেতনমূলক বার্তা দিতে পারি, তাদের কিন্তু অনেক সমস্যা কমে যাবে। হয়েছে। এবার দেখো মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, তাহলে সমস্যা হয়ে গেলে কিন্তু এটা প্রয়োগ করা হয়, তাই তো। আর বিহেভিয়ার মডিফিকেশান যদি আমরা হয় যে ইতিমধ্যে সে কোনো একটা ভুল আচরণ করে ফেলেছে তারপরে তাকে সংশোধন আমরা করছি। আর মেডিকেশান ওষুধ সেটা কেবলমাত্র কাদের, রোগীদের ক্ষেত্রে আমরা প্রয়োগ করি।
এবার চলো পরে যে প্রশ্ন রয়েছে, দেখো 18তে যে প্রশ্ন একটি রয়েছে, বলছে যদি একটি ডিস্ট্রিবিউশনে মিন, এটাকে আমরা বলছি লেস দেন মিডিয়ান লেস দেন মোড হয়, তবে সেটাই কেমন হবে। অর্থাৎ কি, একটি ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মিন মিডিয়ানের এই অবস্থান রয়েছে, তখন আমরা তাকে কি বলবো। বলছে এখানে সিমেট্রিক্যাল, নেগেটিভলি স্কিউড, পজিটিভলি স্কিউড আর প্লেটোক্র্যাটিক। তাহলে এই যে চারটে অপশান রয়েছে, এই চারটে অপশানের মধ্যে আমরা কোন অপশানটাকে সঠিক বলে মনে করব। দেখো, স্বাভাবিক বন্টনের লেখচিত্রের ক্ষেত্রে যখন মিন, মিডিয়ান এবং মোড যখন একই বিন্দুতে সমাপিত হচ্ছে, অর্থাৎ কি সমাপতিত হচ্ছে, তখন আমরা তাদেরকে কি হচ্ছে, অর্থাৎ মিন সমান মিডিয়ান সমান মোড। কিন্তু যখন কোনো কারণে লেখচিত্রে মিন এবং মিডিয়ান পৃথক বিন্দুতে যখন অবস্থিত হয়, তখন ওই বন্টনটিকে কিন্তু স্বাভাবিক বলা যায় না। অর্থাৎ এই কী কারণে হতে পারে না, কখনো নমুনা নির্বাচনের ত্রুটি থাকতে পারে, বা আমরা যে অভিক্ষা যে পরিমাপ করছি সেখানে ত্রুটি থাকতে পারে, বা অভিক্ষা প্রয়োগের ক্ষেত্রে ত্রুটি থাকতে পারে, ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু বন্টনে একটা অস্বাভাবিকতা দেখা যায়। আর এই অস্বাভাবিকতাটা আমরা যে সংখ্যাগত পরিমাপের সাহায্যে আমরা এই অস্বাভাবিকতাকে আমরা প্রকাশ করি, তাকে আমরা বলছি স্কিউনেস। এখানে যে বিষয়গুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গিয়ে অপশান বি, নেগেটিভলি স্কিউড। অর্থাৎ দেখো কেন এটি হচ্ছে। তাহলে প্রথমত যে সিমেট্রিক্যাল, এখানে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু এখানে একটা সমমিত একটা ডিস্ট্রিবিউশন, সেখানে মিন সমান মিডিয়ান সমান মোড, এই বিষয়টি এখানে উল্লেখযোগ্য। আর কি পজিটিভের ক্ষেত্রে আমরা সেখানে কি দেখতে পাবো না, পজিটিভ স্কিউনেসের ক্ষেত্রে যদি আমরা সবসময় দেখি মিন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মোড হচ্ছে। আর নেগেটিভ স্কিউনেসের ক্ষেত্রে সবসময় আমরা কি দেখতে পাবো, সেখানে কিন্তু এইভাবেই থাকবে মোড লেস দেন গ্রেটার দেন মিডিয়ান গ্রেটার দেন মিন। তাহলে এটাকে উল্টো করলেই সেইভাবে দাঁড়াচ্ছে মিন লেস দেন মিডিয়ান লেস দেন মোড। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, নেগেটিভলি স্কিউড। এরপরে দেখো 19-এ যে প্রশ্ন রয়েছে, 15 বছরের এক ছাত্রী বারবার হাত ধুচ্ছেন। তিনি জানেন কাজটি অযৌক্তিক, তবু হাত না ধুলে প্রবল তার উদ্বেগ হয়। কোন রোগ নির্ণয় সবচেয়ে বেশি উপযুক্ত। তাহলে দেখো এই যে প্রশ্ন আমাদের সামনে রয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তর তাহলে কি বলছে, আবেশ এবং বাধ্যতামূলক ব্যাধি, যেটাকে আমরা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলছি ওসিডি, ভীতি ফোবিয়া, সাধারণ উদ্বেগজনিত ব্যাধি, আর কি বলেছে দেহজনিত ব্যাধি। তাহলে দেখো এই যে চারটে অপশান রয়েছে, চারটে অপশানের মধ্যে অপশান এ হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর, অর্থাৎ আবেশ বাধ্যতামূলক ব্যাধি, যেটাকে আমরা ওসিডি বলছি। কারণটা কি না, কারণ দেখো অবসেসিভ এমন একটি বিষয় যেখানে আমরা দেখব যে নিরন্তর কোনো চিন্তা বা ভাবনা যা ব্যক্তি প্রবল অনিচ্ছা সত্ত্বেও করতে বাধ্য হচ্ছে। আর কম্পালসিভ মানে কি না, বারবার কোনো কাজ বা অপ্রয়োজনীয় কোনো কাজ, যেমন আমরা কি হতে বারবার হাত ধোয়া হতে পারে, বারবার টাকা গুনছে, বা কোনো রকম কোনো কিছু আচরণ করছে। তো এই যে ব্যাপারগুলো হয়, মানে আবার কীরকম হতে পারে, কেউ হয়তো ঘরে তালা দেওয়া সত্ত্বেও বারবার সে পরীক্ষা করে দেখছে যে তালাটা ঠিকঠাকভাবে লেগেছে কিনা। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমরা সাধারণত অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে আমরা লক্ষ্য করি। তাই অপশান এ হচ্ছে গিয়ে এর সবথেকে সঠিক উত্তর। বাকিগুলো কেন নয়, দেখো বলছে ভীতি ফোবিয়া, তাহলে এটি কিন্তু একটা অবজেক্টের প্রতি হয়, একটা কোনো বিষয়ের প্রতি হয়, একটা নির্দিষ্ট কোনো বিষয়বস্তুকে কেন্দ্র করে হয়, কিন্তু এখানে কোনো বিষয় কিন্তু স্থির থাকে না। আবার কি বলছে এখানে সাধারণ উদ্বেগজনিত ব্যাধি, সেখানেও যদি আমরা দেখি এটাও কিন্তু কোনো বারবার করা কাজের মধ্যে কিন্তু এই বিষয়টি আসছে না। আর দেহজনিত ব্যাধি যেটাকে আমরা বলি, এটা একটা শারীরিক, দেহজনিত মানে কি, সেখানে একটা শারীরিক উপসর্গ থাকবে, সেটা কখনো আচরণ কেন্দ্রিক হবে না, তো সেই জন্যে এটিও হবে না। হয়েছে। এরপরে দেখো 20-তে বলছে ইভ্যালুয়েশন অফ কারিকুলাম যদি সামেটিভ অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে তবে কোন সমস্যা সম্ভব। বলছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন প্রিন্সিপাল লঙ্ঘিত হবে, নলেজ রিটেনশন বৃদ্ধি পাবে, টিচার অ্যাকাউন্টেবিলিটি বৃদ্ধি পাবে, স্টুডেন্ট মোটিভেশন বৃদ্ধি পাবে। তাহলে কী হবে, তাহলে যদি সামেটিভ অ্যাসেসমেন্টের উপর নির্ভর করে তাহলে যে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ যে ইভ্যালুয়েশন, তাহলে এর যে প্রিন্সিপাল আছে এটা বাদ পড়ে যাবে। 21-এ দেখো যে প্রশ্নটি রয়েছে, স্কিনারের কোন রিইনফোর্সমেন্ট শিডিউলে বলছে স্টেডি রেট এবং রেজিস্ট্যান্স টু এক্সিস্ট্যান্স এটা বেশি হয় বা বেড়ে যায়, যেটাকে আমরা বলছি। তাহলে এটা কি কি বলছে, ফিক্সড ইন্টারভেল, ফিক্সড রেশিও, ভেরিয়েবল ইন্টারভেল, ভেরিয়েবল রেশিও। কোন শিডিউলে আমরা জানি তার মধ্যে কোন শিডিউল ব্যবহার করে যদি আমরা দেখি যে মানে কি বলা যেতে পারে যে প্রতিক্রিয়া সম্পাদনের হার অনেকটা বেড়ে যাবে, বা শক্তিদায়ক যে উদ্দীপক আমরা যে উপস্থাপনের করে সম্পাদনের হারের সেরকম বিশেষ কিছু তারতম্য আমরা ঘটাতে পারছি না। তো কোন কোন ক্ষেত্রে এটা হতে পারে, তাহলে সঠিক উত্তর কী হবে, ভ্যারিয়েবল রেশিও। তাই এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি।
ভ্যারিয়েবল রেশিও। কেন না কারণ দেখো এখানে যে ভ্যারিয়েবল রেশিওতে আমরা কি দেখতে পাচ্ছি যে বিষয়টি এখানে মানে এক কথায় যদি আমরা দেখি যে কোনো কিছু ক্ষেত্রে যে শক্তিদের যে উদ্দীপকের তার প্রত্যাশা কিন্তু অনিশ্চিত। অর্থাৎ কি না কখনো শিক্ষার্থী যখন আমরা শেখানোর সময় কখনো সে 4টার পরে ধরো বা কখনো 8টার পরে বা কখনো 5টার পরে, তো তাকে প্রতিক্রিয়া সম্পাদন করার পরে কিন্তু শক্তিদায়ক সত্তার উপস্থাপন করা হয়। এর ফলে কি হয়, প্রতিক্রিয়া সম্পাদনের হার অত্যন্ত বেড়ে যায় এবং শক্তিদায়ক উদ্দীপকের যে উপস্থাপন এই সম্পাদনের হারের তারতম্য ঘটায় না। হয়েছে? তাহলে অপশান ডি সঠিক উত্তর। এরপর দেখো 22 যে প্রশ্নটি রয়েছে আমাদের সামনে, বলছে অ্যাসোসিয়েটিভ এবং ডিসঅ্যাসোসিয়েটিভ সামাজিক প্রক্রিয়ায় অ্যাকোমোডেশন কোনটি নিকটতর? সহযোগিতা, প্রতিযোগিতা, সংঘাত সমাধানের সমঝোতা আর সমাসত্ব। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? একটু ভেবে দেখো। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, সংঘাত সমাধানের সমঝোতা। কেন না কারণটি হচ্ছে দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অ্যাকোমোডেশনের কথা বলা হয়েছে। তাহলে অ্যাকোমোডেশন কি বিরোধ বা সংঘাত মেটানোর কিন্তু একটি প্রক্রিয়া, যেখানে আমরা কি দেখতে পারি যে যে সমঝোতা বা আপোষে আসছে সেই সমস্ত বিষয়গুলোকে নিয়ে কিন্তু একটা কম্প্রোমাইজ করা হয়। আর এখানে কি বলা হয়েছে কোঅপারেশন, যে সহযোগিতা যে বিষয়টি, তাহলে সেটা কিন্তু একসাথে কাজ করা, কিন্তু তা সবসময় যে সংঘাত মেটানোর সঙ্গে যুক্ত তা কিন্তু নয়। আবার অ্যাসিমিলেশন যেটাকে আমরা দেখতে পাচ্ছি এই যে বিষয়টা, এই যে বিষয়টি কিন্তু এটি মানে কী বলে সংস্কৃতিগতভাবে একটি একত্রীকরণ, আমরা এই বিষয়টিকে আমরা গুরুত্ব দিতে পারি। আর প্রতিযোগিতা যেটা রয়েছে সেটা কিন্তু একটা ডিসঅ্যাসোসিয়েটিভ প্রক্রিয়া আর কি। তো এই যে বিষয়টি, তাহলে অ্যাকোমোডেশনের সঙ্গে এই বিষয়গুলো কিন্তু ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট হচ্ছে না, তাই অপশান সি সঠিক উত্তর। হয়েছে? এরপর দেখো 23 যে প্রশ্ন রয়েছে, বলছে একজন ব্যক্তি তার অবদমিত কামনাকে সম্পূর্ণ বিপরীত আচরণে প্রকাশ করছে। উদাহরণস্বরূপ খুব রাগী মানুষ হলেও অন্যের প্রতি অতিরিক্ত সহানুভূতিশীল আচরণ করা কোন প্রতিরক্ষণ কৌশল প্রযোজ্য? প্রতিক্রিয়া সংগঠন, প্রত্যাবৃত্তি, অবদমন, একাত্মীকরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে এ, প্রতিক্রিয়া সংগঠন বা রিঅ্যাকশন ফরমেশন। কারণ দেখো প্রত্যাবৃত্তি কেন হবে না না কারণ দেখো এখানে ব্যক্তি বয়সে বড় হলেও চাপের সময় ছোট বাচ্চাদের মতো কিন্তু সে আচরণ করে, তাই না? তাহলে বিপরীত আচরণ নয়। আবার কি বলছে রিগ্রেশনে আমরা কি যে অবদমনে আমরা কি দেখতে পাচ্ছি না দেখো অবদমনে যেটা আমরা রিপ্রেশনে, এখানে কিন্তু যদি আমরা দেখি এটি অবচেতনে যে গ্রহণযোগ্য নয় এমন কিছু কামনা বা অভিজ্ঞতা সে চেপে রাখে, মানে কোনো বিপরীত আচরণ কিন্তু সে প্রকাশ করছে না এখানে। তো সেই দিক থেকে আমরা এটাকে সঠিক বলছি না। আর একাত্মীকরণ আইডেন্টিফিকেশানে যে এখানে বলছে এটি মানে অন্য কারো গুণ বা আচরণ নিজের মধ্যেই গ্রহণ করা হয়, কিন্তু এখানে বিপরীততা কিন্তু এই ক্ষেত্রে প্রকাশ পায় না। তো তাই অপশান এ সঠিক উত্তর। এরপরে দেখো একটি গুরুত্বপূর্ণ এবং খুব একটা ভালো প্রশ্ন, বলছি যে স্যাডলার কমিশন, এই কমিশন 1917 সর্বাধিক উল্লেখযোগ্য প্রস্তাব কোনটি? নারী শিক্ষার প্রসার, ইন্টার ইউনিভার্সিটি বোর্ড গঠন, মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলকরণ। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে না অপশান বি, ইন্টার ইউনিভার্সিটি বোর্ড গঠন। দেখো নারী শিক্ষার বিষয়ে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন, প্রাথমিক শিক্ষার বাধ্যতামূলক, প্রাথমিক শিক্ষা সম্পর্কে তো কমিশন কিছু বলেনি, সে ছেড়ে দাও। তো এই যে বিষয়গুলো নারী শিক্ষা এগুলো তো সাধারণ বিষয়, এখানে উল্লেখযোগ্য সর্বাধিক উল্লেখযোগ্য ইন্টার ইউনিভার্সিটি বোর্ড গঠন। অর্থাৎ কি না সেই সময়ে আমাদের দেশে যে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা সংযোগ, মানে আন্তঃ যে বিশ্ববিদ্যালয় তাদের মধ্যে এটা কোনো রিলেশন ছিল না। তো সেই বিষয়টি এত যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু কমিশন কিন্তু ইন্টার ইউনিভার্সিটি বোর্ড গঠন করার কথা তৎকালীন সময়ে বলেছিলেন। এটি কিন্তু একটি উল্লেখযোগ্য সুপারিশ। দেখো একটি স্তম্ভ রয়েছে, স্তম্ভ এ, সেখানে আমরা এটা MOOC হবে, দেখে নাও। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, বলছে ইবুক, পডকাস্ট, শর্টস ভিডিও আর কি রয়েছে ইমেল, মক্স। তাহলে এই চারটে অপশান রয়েছে, চারটে অপশান আমরা মিলিয়ে দেখব কোনটার সঙ্গে ঠিকঠাকভাবে ম্যাচ হচ্ছে। বলছে ইবুক, তাহলে ইবুক মনে হচ্ছে কি ভারী বইয়ের বোঝা কমানো। অর্থাৎ কি ইবুক কি না অনলাইন গ্রন্থাগারের যে সুযোগ একাধিক ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এর প্রধান যে সুবিধা যেটি আমরা দেখি যে আমাদের যে ভারী ভারী বইয়ের বোঝা আমরা বহন করা লাঘব হয়েছে ইবুকের দৌলতে। তাহলে সেই দিক থেকে অপশান বি সঠিক। এরপর দেখো পডকাস্ট আর কি বলা হয়েছে এর সঙ্গে শর্ট ভিডিওস।
তাহলে এই যে ভিডিও মানে বিষয়টি রয়েছে, তাহলে এখানে কিন্তু স্বল্প দৈর্ঘ্যের একটি ভিডিও বা দৃশ্যশ্রাব্য বিষয়বস্তু উপস্থাপন করা হয়। তার একটি আজকালকার দিনে নামকরণ করা হয়েছে পডকাস্ট, এবং খুব জনপ্রিয় একটি বিষয়। এগুলো সাধারণত মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে দেখা বা শোনা দুটোই সম্ভব হয়। তাহলে সেই জন্য এটাকে কী বলা হয়? স্বল্প দৈর্ঘ্যের শ্রাব্য এবং দৃশ্য উপস্থাপন। এবং হচ্ছে ইমেল কি না, স্বল্প সময়ে তথ্য প্রেরণ এবং কাগজের ব্যবহার হ্রাস এটা। আর মক্স যেটা আমরা জানি যে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স যেটাকে আমরা বলছি। তো সেই দিক থেকে যদি আমরা দেখি তাহলে এটি কিন্তু তাহলে কি হচ্ছে? সহজলভ্য এবং সাশ্রয়ী একটি শিক্ষা ব্যবস্থা। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কোন অপশানগুলো মিলছে? তাহলে অপশান বি হচ্ছে গিয়ে এর সঠিক উত্তর। এরপরে দেখো 26-এ যে প্রশ্ন রয়েছে, কেন পিচ পারফেক্ট পিসি সঙ্গীত শিক্ষার্থীদের জন্য উপযোগী? দেখো এই বিষয়টি আগে কি একটু জেনে নাও। তাহলে দেখো যে শিক্ষার ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা বিভিন্ন ধরনের আমরা ইন্টারনেটকে ব্যবহার করছি, বা যেটাকে ভার্চুয়াল যে সমস্ত বিষয়গুলো আমরা ব্যবহার করি। তো এখানে পিচ পারফেক্ট পিসি এটি প্রথম তৈরি করেছেন কিন্তু অ্যালেক্স মার্কেলস 2003-এ। কেমন? এটি মূলত সঙ্গীত শিক্ষার্থীদের জন্যই কিন্তু এটি তৈরি করা হয়েছে। তো এবার বলছে যে কি এটি কেন তাদের জন্য উপযোগী? বলছে শুধুমাত্র নোট পড়তে শেখা, এটি শুধুমাত্র পরীক্ষা নেওয়ার সফটওয়্যার, এটি কেবলমাত্র গান শোনার জন্য, এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে শিক্ষার্থীর প্রতিটি পারফরমেন্স পর্যবেক্ষণ এবং ফিডব্যাক দেয়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান বি। এর মাধ্যমে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে শিক্ষার্থীর প্রতিটি পারফরমেন্স এবং পর্যবেক্ষণ কিন্তু ফিডব্যাক দেয়। হয়েছে? এরপরে চলো পরের প্রশ্ন। 27-এ যে প্রশ্ন রয়েছে বলছে আইডিয়ালিজম ন্যাচারালিজম শিক্ষা দর্শনের মৌলিক দ্বন্দ্ব কোথায় স্পষ্ট? তাহলে কি কি রয়েছে? পাঠ্যক্রম নির্ধারণে, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের ব্যাখ্যায়, জ্ঞানের উৎস আর শৃঙ্খলার ধারণা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান সি, জ্ঞানের উৎস নির্মাণে বা নির্ধারণে। দেখো আইডিয়ালিজমে কি বলছে? জ্ঞান চিরন্তন, তাদের ভাবগত কোনো ধারণা থেকে, আদর্শ থেকে সত্য সবসময় আসে। ন্যাচারালিজমে আমরা কি দেখতে পাই না, জ্ঞান প্রকৃতি এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আসে। তাহলে এই নলেজের যে সোর্স, অর্থাৎ শিক্ষার মূল উৎস কি, কোথা থেকে আসে, সেটার উপরে নির্ভর করেই কিন্তু এদের মধ্যে পার্থক্য আছে। আর এই পার্থক্যের উপর নির্ভর করে এগুলো আসবে সব, তাই না? তাহলে এইটি হচ্ছে গিয়ে সঠিক উত্তর। এইখানেই এদের মধ্যে বেসিক পার্থক্য থাকার জন্য পরবর্তীকালে প্রত্যেকের শিক্ষার কারিকুলাম আলাদা আলাদাভাবে বলেছে, শৃঙ্খলার ধারণা আলাদা, শিক্ষক শিক্ষার্থী সম্পর্কের ধারণা কিন্তু পাল্টে যাবে। এরপরে 28-এ যে প্রশ্ন, মেন্টাল হাইজিনে ম্যালারিজাসমেন্ট প্রতিরোধে বিদ্যালয়ে সর্বাধিক প্রোঅ্যাক্টিভ কৌশল কী? বলছে ক্যাথারেস ভিত্তিক পরামর্শদান, প্রতিরোধ বিকাশমূলক নির্দেশনা কর্মসূচি, আর কি বলছে সিমটম সাবস্টেনশন লক্ষণ প্রতিস্থাপন, আর যেটাকে বলছি আমরা অ্যাডভার্সান থেরাপি, যেটাকে আমরা বিরাগমূলক চিকিৎসা বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান কী হবে? বি, প্রতিরোধমূলক এবং বিকাশমূলক নির্দেশনা কর্মসূচি। এরপরে দেখো 29-এর যে প্রশ্ন, প্রশ্নের কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা কি সম্পর্ক কি? কি কি রয়েছে? প্রশ্নের কাঠিন্য মান যত বেশি হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত হ্রাস পাবে। প্রশ্নের কাঠিন্য মান যত কম হবে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতা তত বৃদ্ধি পাবে। প্রশ্নের কাঠিন্য মান পার্থক্য নির্ণয়ের ক্ষমতা সমমান বা প্রায় সমমানের হলে প্রশ্নটি উত্তম হবে। আর কাঠিন্য মানের সঙ্গে প্রশ্নের পার্থক্য নির্ণয়ের ক্ষমতার কোনো সম্পর্ক নেই। তাহলে কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশান